হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু টেক লার্নিং। আমরা কখনো হার মানবো না, হয় জিতবো না হয় মিলিত হয়ে প্রত্যেকেই শিখবো। ওয়েল, লাইফ সায়েন্সের সেকেন্ড এমসিকিউ ক্লাস, যেখানে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এনিওয়ে, তোমাদের প্রত্যেকের এরিয়াতে ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই তোমরা যদি মনে করো আমাকে জানাবে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মিনিমাম টেম্পারেচার এরিয়ার কত সেটা জানাতে পারো। যাই হোক, ঠান্ডার মধ্যে ক্লাস করতে বেশ মজাই লাগে, কাঁথা কম্বলের নিচে বসে বেশ মজাদার ব্যাপার। এনিওয়ে, চলো সময় নষ্ট করব না, কারণ আমরা জানি আমাদের ক্লাস অনেক বড় হয়ে যায়। তো চলো ক্লাস স্টার্ট করি। তো আজকের টপিক সেম, সেই ক্লাস 9-10 এর মিক্স কোশ্চিন রয়েছে। লাইফ সায়েন্স এমসিকিউ ক্লাস চলছে আমাদের, যেখানে টপ 10 এমসিকিউ রেখেছি। ডেফিনেটলি তোমরা জানো টপ 10 মানে কতগুলো কোশ্চিন হতে পারে। তো যাই হোক, আমরা কয়েকটা মিক্স ক্লাস দেব, তারপরে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবো। তো সুতরাং তোমাদের টেনশন নেবার কিছু নেই, কারণ আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে এমসিকিউ ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের কিন্তু সমস্ত টপিক ক্লিয়ার করব। ওকে, তার আগে যারা নতুন স্টুডেন্ট রয়েছে, যারা আমাদের চ্যানেলটিকে নতুন ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটিকে অল করে নিও জিএনএমএনএম 2024 এর ফুল প্রিপারেশন ফ্রিতে নেবার জন্য। তো ফার্স্ট কোশ্চেনে যাওয়ার আগে আমরা বিগত দিন যে ক্লাসটা করিয়েছিলাম সেখানে, তো ফার্স্ট কোশ্চেনে যাওয়ার আগে আমরা বেশ কিছু স্টুডেন্টকে দেখে নেব যারা আমার বিগত ক্লাসের প্রত্যেকটা হোম টাস্ককে করেছে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামতগুলিকে জানিয়েছে। এদের মধ্যে যারা খুব ভালো অ্যান্সার করেছে এবং যারা টপ 10-এ রয়েছে, তাদের মধ্যে আমি নামগুলোকে নিচ্ছি: লক্ষ্মী, মারুফা, হিমালয়, ছবি, শান্তি, মাধবী, হামিদা, প্লাবনী, তনুশ্রী, সুরাইয়া, পরিতোষ, রেত্রিকা, শাম্পা, পায়েল, নাসিমা। তো তোমাদের প্রত্যেককেই থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, কিপ ইট আপ। এইভাবে কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশনটাকে আরও ভালোভাবে গ্রো করো। ওকে, আরও বেশ কিছু স্টুডেন্টের রিপ্লাই কিন্তু রয়েছে, কিন্তু আমি উপর থেকে যারা টপ 10-এ রয়েছে, যারা শুরুতেই অ্যান্সার করেছো খুব সুন্দরভাবে, তাদের নামগুলোই আমি এখানে নিয়েছি। তো আগামী দিনে তোমাদেরও নাম কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেখতে পাবে, যার জন্য তোমরা অবশ্যই হোম টাস্কগুলোকে কমপ্লিট করবে এবং কমেন্ট বক্সে যথাসাধ্য খুব তাড়াতাড়িভাবে তোমাদের কমেন্টগুলোকে বেশ সুন্দর করে সাজিয়ে জানাবে। ওকে, তো চলো তাহলে আজকে ফার্স্ট কোশ্চেনটাকে আমরা দেখে নিই। তো আজকের প্রথম প্রশ্ন: মটর গাছের মূলে কোন ব্যাকটেরিয়া বসবাস করে? চারটি অপশন: ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর, রাইজোবিয়াম, ব্যাসিলাস। ক্লস্ট্রিডিয়াম নামটি হয়তো অনেকেই শুনবে যদি টিটেনাস রোগটি সম্পর্কে জানো। টিটেনাস বা ধনুষ্টঙ্কার, এই ক্লস্ট্রিডিয়াম টিটানি ব্যাকটেরিয়াটি কিন্তু আলটিমেটলি এই রোগটির জন্যই দায়ী। জীববিদ্যা ও মানব কল্যাণ অধ্যায়টা যখন পড়বো, সেখানে আরও বেশ কিছু রোগ পাবো এবং এই রোগটি সম্পর্কেও কিন্তু একটু ডিটেলসে জানবো। ওকে, বি নম্বর অপশন রয়েছে অ্যাজোটোব্যাক্টর। এই ক্লস্ট্রিডিয়াম অ্যাজোটোব্যাক্টর এরা দুজনে কিন্তু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। অবশ্যই লিখে রাখবে, পরীক্ষায় কিন্তু থাকে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া উদাহরণ। নেক্সট রয়েছে সি নাম্বার, রাইজোবিয়াম। এটি কি প্রকৃতির ব্যাকটেরিয়া? তোমরা কমেন্ট বক্সে ঝটপট জানাও, আমি ব্যাসিলাস নিয়ে একটু ডিসক্রাইব করি। ব্যাসিলাস মাইকয়েডিস, এই ব্যাসিলাস কিন্তু অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কাদেরকে বলি? আসলে ধরো আমরা যখন মারা যাই, তো আমাদের দেহে অবশ্যই নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ রয়েছে, সেরকম উদ্ভিদরাও তাই। মৃত প্রাণী, মৃত উদ্ভিদ সকলের ক্ষেত্রেই দেখো মৃত্যুর পর তাদের যে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ আছে, সেটাকে অ্যামোনিয়ায় রূপান্তরিত করে এই অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। ওকে, যারাই রূপান্তর করে তাদেরকে আমরা অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া বলি। কিসে রূপান্তর করে? অ্যামোনিয়ায়। তাই ব্যাসিলাস মাইকয়েডিসের কিন্তু সেইটাই কাজ। ব্যাকটেরিয়াটার নাম কি বললাম? অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। ক্লাস 10-এর লাস্ট অধ্যায়টা যখন পড়বো আরও ইন ডিটেলসে আলোচনা করব। রাইজোবিয়াম, অলরেডি অ্যান্সার কম বেশি প্রত্যেকে করেছো, এটা একটা মিথজীবী ব্যাকটেরিয়া। দেখো আমি আরও ইন ডিটেলস আলোচনা করতে পারি, কিন্তু করছি না, কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাবে আর তোমরা তখন বোরিং ফিল করবে। ওকে, তো ঝটপট করে যতটুকু পারি অল্প সময়ের মধ্যে চেষ্টা করি খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে। আচ্ছা, আরও দুটো নাম পড়বো আমরা, অ্যানাবিনা, নেক্সট পড়বো নস্টক। এরা দুজন কিন্তু সায়ানো ব্যাকটেরিয়া নামে পরিচিত। তোমরা হয়তো প্রত্যেকের নাম শুনেছো কম বেশি, নীলাভ সবুজ শৈবাল, এটাকে কিন্তু সায়ানো ব্যাকটেরিয়া বলা হয়। তো এদের অবস্থান কোথায় থাকে? অ্যাজোলা, প্রত্যেকে নোট করবে, এটা একটা জলজ ফান। এদের পত্রগ্রহরে অবস্থান করে। আরেকটা নাম লিখছি সাইকাস, এটা একটা ব্যক্তবীজী উদ্ভিদ। ওকে, জিমনোস্পার্ম লিখছি, জিমনোস্পার্ম বা নগ্নবীজ বা ব্যক্তবীজী যেটাই বলবে। তো এদের নগ্নবীজ কেন বলা হয়? কারণ আসলে এদের ফল হয় না, তাই বীজটা ফল দ্বারা আবৃত হয় না, অনাবৃত থাকে, দ্যাটস ওয়াই এটা
ব্যক্তবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্ম বা নগ্নবীজ যা নাম বলবে একটাই নাম। ওকে, তো তোমাদের কাছে ফার্স্ট কোশ্চিন, এদের শস্য কি প্রকৃতির হয়? মানে জিমনোস্পার্ম বা নগ্নবীজ এই উদ্ভিদের শস্য কি প্রকৃতির হয়? মানে বুঝতে পেরেছো তো? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড কি প্রকৃতির হয় তোমরা জানাবে। ওকে, তো চলো মোটামুটি এখানে আমরা অনেক কিছু ডিসক্রাইব করে ফেলেছি। আরেকটা কথা বলে দেই, এই ক্লস্ট্রিডিয়াম, অ্যাজিডোব্যাক্টর, রাইজোবিয়াম এই যে নামগুলো পেলাম, এটা কিন্তু আসলে কি করে? বায়ু থেকে নাইট্রোজেন আবদ্ধ করে। নাইট্রোজেন আবদ্ধকরণ এটাই কিন্তু এদের কাজ। তাহলে এখানে মটর গাছের মূলে কোন ব্যাকটেরিয়া বসবাস করে? রাইজোবিয়াম। সি নাম্বার হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। আচ্ছা, অনেকে হয়তো রাইজোবিয়াম সম্পর্কে মানে জানো না বা দেখোনি, তার একটা ছোট্ট আমি এখানে ডায়াগ্রাম রেখেছি, অবশ্যই একটু আইডিয়া পাবে প্রত্যেক। তো চলো ডায়াগ্রামটা আমরা দেখে নিই। আমি ক্লিন করে দিচ্ছি, একটা স্ক্রিনশট তুলে নিও। তো ডায়াগ্রামটা আমরা দেখে নেব। এই যে মটর গাছের মূল, যেখানে আমরা দেখতে পাচ্ছি রাইজোবিয়ামের অবস্থানগুলো, ঠিক আছে? আচ্ছা, এদেরকে O2 সরবরাহ করে, মানে অক্সিজেন সরবরাহ করে একটা রঙ্গক। নাম কি? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে কি নাম। ওকে, যদি না পারো কোনো অসুবিধা নেই, আমি নেক্সট ক্লাসে তোমাদের জানিয়ে দিব। আর যদি পারো খুবই ভালো, কমেন্ট বক্সে তোমরা করবে। আর তার সাথে বাকিরা যারা জানো না তারা কমেন্ট বক্সকে ফলো করলে অ্যান্সারটা পেয়ে যাবে, তাই না? এইভাবে কিন্তু পড়াশোনাটা বেশ ভালো হয়। তো চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে, ম্যালিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায়? তো সঠিক উত্তরটা কি হবে? যারা জানো ঝট করে অ্যান্সারটা করো তো। যাই হোক, এই যে তেঁতুল রয়েছে এর মধ্যে কিন্তু টার্টারিক অ্যাসিড থাকে। লেবুতে কি থাকে? সাইট্রিক অ্যাসিড। পিঁপড়ের হুলে কি থাকে? ফর্মিক অ্যাসিড। এই নামগুলো কিন্তু আমি পরপর বললাম। আপেলে কি থাকে? ম্যালিক অ্যাসিড। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সি নাম্বার, আপেল। এর ছক কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, তো ভয় পাওয়ার কিছু নেই, তোমরা কিন্তু এটা পড়লেও মনে রাখতে পারবে। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক, আপেলে ম্যালিক, আমরুলে অক্সালিক অ্যাসিড। ওকে, আরেকটা জিনিস মনে রাখবে, এই লেবু লবঙ্গ বলছি, এদের ফলে কিন্তু সঞ্চিত একটা উদ্বায়ী তেল থাকে, যেটাকে ভলেটাইল আর এসেন্সিয়াল অয়েল বলি আমরা। এটা কিন্তু আসলে ফল মোচন করার প্রসেস। ওকে, মোচন সম্পর্কে যখন আমরা পড়বো রেচন পদার্থের মধ্যে, রেচন ত্যাগের কৌশলগুলো দেখবো, এর মধ্যে ফল মোচন যে প্রক্রিয়াটা আছে তার মধ্যে কিন্তু এগুলো সব পড়ে। ওকে, তাহলে পিঁপড়ের হুলে কি অ্যাসিড থাকে আমরা জানলাম। প্রশ্নটা হচ্ছে এই, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? অ্যান্সার হচ্ছে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড। এইবার তোমাদের কাছে প্রশ্ন, এই ফর্মিক অ্যাসিডের আরেকটা নাম রয়েছে, আদার্স নেম। ওকে, তোমরা প্রত্যেকে আমাকে জানাবে কমেন্ট বক্স। দেখো আমি কেন কমেন্ট বক্সে কাজ দিচ্ছি, এই কারণে যে কমেন্ট বক্সে আমি যত ওয়ার্ক রাখবো তোমরা কিন্তু সচেতন থাকবে, তোমরা কিন্তু এর মাধ্যমে নিজেদের পড়াগুলোকে ক্যারি করতে পারবে। ওকে, তো অবশ্যই কিন্তু তোমরা জানাবে, এটা তোমাদের হোম টাস্ক থাকলো, ঠিক আছে? যে ফর্মিক অ্যাসিড এর আদার্স নেম কি? কেন তোমাদেরকে জানতে চাইছি তোমাদের কাছে? কারণ পরীক্ষায় কিন্তু এই ফর্মিক অ্যাসিডের পরিবর্তে দেখা যাচ্ছে, যেহেতু কোশ্চিন আপডেট হচ্ছে, তো ফর্মিক অ্যাসিডের পরিবর্তে যে আদার্স নেমটা রয়েছে সেই নামটাই কিন্তু মেনলি থাকে আজকাল। তো পিঁপড়ের হলে কোন অ্যাসিড থাকে? অবশ্যই তোমরা অ্যান্সারটা করে জানাবে কমেন্ট বক্সে। আরেকটা কোশ্চিন, ওল ও কচু, যারা জানো সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দিবে, ঠিক আছে? ভিডিও দেখতে দেখতে ওল কচুতে কোন অ্যাসিড থাকে? এখান থেকে মোটামুটি অনেকটাই হয়ে গেল। তাহলে তোমাদের কাছে দুটো হোম টাস্ক থাকলো এখানে, অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে ACTH, এর পুরো অর্থ কি? কে কে জানো বলো? যারা জানো ঝটপট কমেন্ট বক্সে লেখো। ACTH এটা একটা হরমোনের নাম। কি হরমোন? প্রাণী হরমোন। ওকে, প্রাণী হরমোন। এই হরমোনের পুরো নাম কি? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এই অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন বা ACTH, এই হরমোনটা কোথা থেকে ক্ষরিত হয়? অবশ্যই প্রত্যেকে মনে রাখবে, এটা বি নাম্বার হয়ে যাবে সঠিক অ্যান্সার, অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয়। ওকে, তো দেখো আমরা জানি হরমোনের যে ক্ষরণ মাত্রা সেটা অলওয়েজ স্বাভাবিক থাকতে হবে, তাই না? এর চেয়ে কম ক্ষরণ হলেও প্রবলেম, বেশি ক্ষরণ হলেও কিন্তু প্রবলেম। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন যেটি রয়েছে, এর কম ক্ষরণে কি রোগ হয়, আর এর বেশি ক্ষরণ যদি হয়ে যায় তাহলে তার কি রোগ হয় সেটা সম্পর্কে আমরা জেনে নেব। এর কম ক্ষরণে কি রোগ হয়? অ্যাডিসন বর্ণিত রোগ হয়। আর এর বেশি ক্ষরণে কি রোগ হয়? কুশিং বর্ণিত রোগ হয়। ওকে, তাহলে ACTH সম্পর্কে আমরা কিন্তু অনেকটাই জেনে গেলাম। আচ্ছা, এটা কোথা থেকে ক্ষরিত হয় বললাম আমরা? অগ্র পিটুইটারি। তাহলে অগ্র পিটুইটারি থেকে ACTH ক্ষরণ হয়। এবার মনে রাখো, ACTH ছাড়াও কিন্তু অগ্র পিটুইটারি থেকে আরো বেশ কিছু হরমোন ক্ষরিত হয়। আমি নামগুলো একটু লিখে দিচ্ছি, এগুলো সম্পর্কে যখন হরমোন চ্যাপ্টার পড়বো তখন ইন ডিটেলসে জানাবো, ঠিক আছে? TSH হতে পারে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটাকে আমরা বলি। GTH হতে পারে, গোনাডোট্রপিক হরমোন। ওকে, তারপর তোমাদের LTH হতে পারে, ল্যাক্টোট্রপিক হরমোন। GH গ্রোথ হরমোন। এগুলো সবই কিন্তু অগ্র পিটুইটারি গ্রন্থ থেকে ক্ষরণ হয়।
আমার যে কটা মনে পড়লো বললাম, আরও রয়েছে বেশ কিছু হরমোন। মধ্য পিটুইটারি গ্রন্থি সম্পর্কে রয়েছে সি নাম্বারে, আর ডি নাম্বারে রয়েছে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি। তো পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি সম্পর্কে আগে বলে দিই। ওকে, এখান থেকে দুটো ইম্পর্টেন্ট হরমোন খরিত হয়, অবশ্যই ইম্পর্টেন্ট বললাম কেন, একটা হচ্ছে এডিএইচ আর একটা হচ্ছে অক্সিটোসিন। এডিএইচ এর পুরো অর্থ হচ্ছে অ্যান্টি ডিউরেটিক হরমোন, লিখে নাও প্রত্যেকে, অ্যান্টি ডিউরেটিক হরমোন। আমি এর সেকেন্ড নামটা লিখে দেবো, একে আরেকটা নামে অভিহিত করা হয়, ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন, ওকে, কেন বলা হয়? কারণ এই হরমোন আলটিমেটলি দেহে জলের ভারসাম্য রক্ষা করে। ওকে, দ্যাটস ওয়াই একে ভেসোপ্রেসিন বলা হয়। আরেকটা নাম রয়েছে দেখো, অক্সিটোসিন। সেকেন্ড নাম হচ্ছে লাভ হরমোন। জানতে এর আগে কেউ? অনেকে জানো, অনেকে জানো না। লাভ, পুরোনো ক্লাসে যারা রয়েছে তারা অবশ্যই জানবে, এটাকে লাভ হরমোন বলি। কেন লাভ হরমোন বলি? জাস্ট বিকজ সহানুভূতি বলো, ভালোবাসা বলো, উদারতা বলো, ওকে, তারপরে যৌন প্রবণতা বলতে পারো, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে আলটিমেটলি এই অক্সিটোসিন। ওকে, তাছাড়া দুগ্ধক্ষরণ, পোষকালে জরায়ু সংকোচন এগুলো তো করেই, যার জন্য একে লাভ হরমোন বলা হয়। মানে লাভ ক্রিয়েট করার জন্য এই হরমোনটা কিন্তু অনেক বেশি দায়ী। তার সাথে আরেকটা হরমোন থাকে, এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরণ হয় না, সিক্রেট হয় না। তো এই হরমোনটার নাম হচ্ছে ডোপামাইন। লিখে দিচ্ছি, এটা কিন্তু এর সাথে কোনো সম্পর্ক নেই, মানে এই টপিকের সাথে, জাস্ট আমি লিখে দিচ্ছি তোমাদের একটা মজার কথা বলার জন্য। এই ডোপামাইন হরমোন যেটা রয়েছে, এটা হচ্ছে আনন্দ খুশি ক্রিয়েট করে, আনন্দ খুশি। এই কারণে লিখে দিলাম, যারা 3 Idiots মুভিটা দেখেছো সেখানে বলে না যে লাভ হরমোন লো চাহে, হরমোন লোচা এই কারণেই বলা হয় যে এই অক্সিটোসিন, ডোপামাইন দেখতেই পাচ্ছ লাভ ক্রিয়েট করছে, আনন্দ খুশি ক্রিয়েট করছে, তার মানে আলটিমেটলি হরমোন লোচা বলতে এই অক্সিটোসিন, ডোপামাইন এগুলোর কথাই কিন্তু আসলে বলা হয়, এরাই কিন্তু দায়ী আসলে লাভ ক্রিয়েট করার জন্য। ওকে, তো এই এডিএইচ এবং অক্সিটোসিন এই দুটোকে নিউরো হরমোন বলা হয়। কি হরমোন বলা হয়? নিউরো। ওকে, কেন নিউরো হরমোন বলা হয়? আসলে এটা হাইপোথ্যালামাসে সংশ্লেষিত হয়। ওকে, আর সিক্রেট হয় কোথা থেকে? পশ্চাৎ পিটুইটারি থেকে। এই জন্য কিন্তু একে নিউরো হরমোন বলা হয়। ওকে, আচ্ছা, মধ্য পিটুইটারি থেকে কোন হরমোন সিক্রেট হয় এটা তোমরা বলবে। এই হরমোনটা কাজ আমি বলে দিচ্ছি। এই হরমোনটা হচ্ছে ত্বকে মেলানোসাইট সেল থাকে, এই মেলানোসাইট সেল থেকে মেলানিন ক্ষরণ করে, মেলাটোনিন না, কিন্তু মেলাটোনিন পিনিয়াল বডি থেকে, যেটাকে আমরা স্লিপ হরমোন বলি, ঘুমের জন্য দায়ী আসলে, রাতে বেশি ক্ষরণ হয়। মেলানিন, মেলাটোনিন নয়। ত্বকের মেলানোসাইট সেল থেকে মেলানিন ক্ষরণ করতে কিন্তু উদ্দীপিত করে এই মধ্য পিটুইটারি থেকে সিক্রেট একটা হরমোন। কেন আমি বলছি একটা হরমোন, এই হরমোনটার নাম তোমরা বলবে, যদি না জানো আমি নেক্সট ক্লাসে বলে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে, আর এই মেলানিন কিন্তু গায়ের কালার মানে মেনটেন করে, জানো? যেমন আমি বলি যে তোমরা যদি প্রখর রোদে ঘুরে বেড়াও তো আমাদের গায়ের কালার কি হয়? ব্ল্যাক হয়ে যায় না, কালো হয়ে যায় না আমরা? এর জন্য কিন্তু এই মেলানিন দায়ী, কারণ প্রখর রোদের মধ্যে কিন্তু অধিক মাত্রায় মেলানিন ক্ষরণ হয়, সেই জন্য আমরা কিন্তু কালো হয়ে যাই। সেই জন্য দেখবে লোকের রোদে কম বেরোয়, সান প্রোটেক্ট ইউজ করে, তাই না? আচ্ছা, এবার অ্যাড্রিনালিন সম্পর্কে একটু বলে দিই। দেখো, হালকা করে বলতে যাচ্ছি তো কত বড় অধ্যায় চলে যাচ্ছে, সেই জন্য আজকে আমি অনেক কিছু কিন্তু স্কিপ করছি যেন অধ্যায়টা তোমাদের ছোট হয়। দেখো, তারপরে বড় হয়ে যাচ্ছে। অ্যাড্রিনালিন গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থির একটা নাম আছে জানো? সুপ্রানেরাল গ্রন্থি। কি বললাম? সুপ্রা, তোমরা সহিষ্ণু পরে ফ্লাকার, সুপ্রারেনাল, রেনাল গ্রন্থি বলা হয়। কেন বলা হয়? জাস্ট বিকজ বৃক্কের উপরে অবস্থান। এই সুপ্রারেনাল গ্রন্থি বা অ্যাড্রিনালিন গ্রন্থি যেটাকে বলছি, এখান থেকে কি ক্ষরণ হয়? অ্যাড্রিনালিন এবং নরো অ্যাড্রিনালিন। তো এই অ্যাড্রিনালিন এবং নরো অ্যাড্রিনালিন, এপিনেফ্রিন, নরো এপিনেফ্রিন, এরকম আমরা বলি। এনিওয়ে, এটা অবশ্যই মনে রাখবে, অ্যাড্রিনাল গ্রন্থি যে রয়েছে তার দুটো পার্ট রয়েছে। ওকে, দুটো অংশ, একটা হচ্ছে ভেতরের অংশটাকে আমরা মেডেলা বলি, বাইরের অংশটাকে কর্টেক্স বলি। তো মেডেলা অংশ থেকে আলটিমেটলি এই এপিনেফ্রিন, নরো এপিনেফ্রিন সিক্রেট হয়। আর বাইরে যে কর্টেক্স অংশটা রয়েছে, এখানে গ্লুকোকার্টিকয়েড, মিনারেলোকার্টিকয়েড, এই নামগুলো আমরা পড়বো, অ্যান্ড্রোজেন। ওকে, পরেগুলো নিয়ে ডিসক্রাইব করবো, এখন আপাতত এটা জানো তাহলেই হবে। এখান থেকে তোমাদের হোম টাস্ক থাকছে, মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? যদি জানো এখনই অ্যান্সার করে দাও ছটফট, মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয় কমেন্ট বক্সে প্রত্যেকে জানাবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। আমরা যখন হরমোন নিয়ে পড়বো তখন আরো ইন ডিটেইলসে খুব ভালো করে তোমাদের বোঝাবো, ঠিক আছে? এখন আপাতত এতটুকু জানো তাহলেই হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে, ইউট্রিফিকেশন এর ফলে কি ঘটে? খুব সুন্দর একটা প্রশ্ন। জলের গুণগত মান হ্রাস পায়, জলের গুণগত মান বৃদ্ধি পায়, বায়ুর গুণগত মান হ্রাস পায়, বায়ুর গুণগত মান বৃদ্ধি পায়। দেখো, সিডি বায়ু যে রয়েছে, বায়ুর সাথে ইউট্রিফিকেশনের কোনো সম্পর্ক নাই। ওকে, সিডি কেটে দাও। তাহলে ইউট্রিফিকেশনটা কি সেটা আগে আমরা জেনে নিই। ওকে,
তো চলো, এর জন্য আমি লিখে দিয়েছি, আমি ডেসক্রাইবও করতে পারতাম, এখানে লিখে দিয়েছি যেন একটু সময়টা আমরা বাঁচাতে পারি। তো ইউট্রিফিকেশনটা আলটিমেটলি কি দেখো, জল দূষণের কারণে কি হয় আমরা জানি, জলে যে পুষ্টি উপাদান রয়েছে সে পুষ্টি উপাদানের উপস্থিতিতে প্লাঙ্কটনের সংখ্যা অত্যাধিক বৃদ্ধি পায়। প্লাঙ্কটনের সংখ্যা বলতে আমরা পরে পড়বো, প্লাঙ্কটন, জুটোপ্লাঙ্কটন, নেকটন, বেনথস, এগুলো আমরা পরে আলোচনা করবো, ঠিক আছে। জলে ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব, সেগুলোকে আমরা প্লাঙ্কটন বলি আসলে। তো কি হয়, তাদের অত্যাধিক সংখ্যা বৃদ্ধি পায়, ফলে জলে কি হচ্ছে, গুণগত মানটা ঘাটতি হচ্ছে, হ্রাস পাচ্ছে। এই ঘটনাটাকে কিন্তু আমরা ইউট্রিফিকেশন বলি। তো তাহলে বুঝতে পারছি এখানে আমাদের সঠিক অ্যান্সারটা কি হবে, জলে গুণগত মান হ্রাস পায়, মানে এ নাম্বার হয়ে যাবে এখানে আমাদের সঠিক অ্যান্সার। তো দেখো, এই ইউট্রিফিকেশনের সঙ্গে অ্যালগাল ব্লুমটাও আমাদের জেনে রাখতে হবে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ ইউট্রিফিকেশনের ফলে কি হয় আসলে, ইউট্রিফিকেশনের ফলে অ্যালগাল ব্লুম হয়। অ্যালগাল ব্লুম কি, দেখো বুঝতেই পারছি আমরা যে জলের গুণগত মান হ্রাস পাচ্ছে, তার ফলে কি হচ্ছে, সেখানে শৈবালের দ্রুত বৃদ্ধি ঘটছে। আর শৈবালের যখন দ্রুত বৃদ্ধি ঘটবে, অবশ্যই জলাশয়ে তার ঘনত্বটা বৃদ্ধি পাবে। আর জলাশয়ে তার ঘনত্ব বৃদ্ধি পায় যে ঘটনাটা, সেটা কি আমরা বলি অ্যালগাল ব্লুম। ওকে, এখান থেকে তোমাদের কাছে একটা কোশ্চিন রাখলাম, বিওডি কি? প্রশ্ন হচ্ছে কি, ফুল ফর্মটা আমি বলে দিতে পারি। আচ্ছা বলে দিচ্ছি, বিওডির ফুল ফর্ম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এই বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডটা কি? তোমাদের কাছে প্রশ্ন থাকলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে করে জানাবে। ওকে, না হলে নেক্সট ক্লাসে আমি জানিয়ে দেবো। তো চলো তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? সাইটোকাইনেসিস, মিওসিস, মাইটোসিস, ক্যারিওকাইনেসিস। বাপরে বাপ, একটা ভয়ঙ্কর প্রশ্ন। নিউক্লিয়াস বিভাজনকে কি বলে, মানে এটা হচ্ছে সেল ডিভিশনের একটা পার্ট। সেল ডিভিশন এত বড় একটা অধ্যায়, এত বড়, মানে এইখানে বলতে পারো এই মাইটোসিস অধ্যায়টাই যদি আমি শুরু করি, ঠিক আছে, 2 দিন ক্লাস হয়ে যাবে। মিওসিস 3 দিন ক্লাস হয়ে যাবে। ভাবো এত বড় বড় অধ্যায় আসলে। তো যাই হোক, আমি অত তো ডিটেলস এখানে যাচ্ছি না, আমি 1-2 কথায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তার মধ্যে যতটুকু পারি ডেসক্রাইব করে দেবো। দেখো এখানে আমি একটা ডায়াগ্রাম রেখেছি, আগে সেটা তোমরা দেখো। এই হচ্ছে ডায়াগ্রাম। তো এটা একটা সেল, মানে কোষ। ওকে, সেল। তো সেলের মধ্যে দেখো বিভিন্ন কোষ অঙ্গাণু রয়েছে। দেখো আমরা এখানে অনেকগুলো নাম দেখতে পাচ্ছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাচ্ছি, তাই না, লাইসোজোম দেখতে পাচ্ছি, দেখো ভ্যাকুয়াল দেখতে পাচ্ছি। তারপরে এখানে আর কি কি রয়েছে, দেখো নিউক্লিওলাস রয়েছে, রাইবোজোম রয়েছে, প্লাস্টিড রয়েছে, দেখতে পাচ্ছ, সেন্ট্রোজোম রয়েছে, দেখো মাইটোকন্ড্রিয়া রয়েছে। তো মানে আসলে আমি এখানে এই যে কোষাঙ্গাণুগুলোর নাম বললাম, সেগুলো সম্পর্কে তো আমরা ডিটেলসে পরে পড়বো। এখানে আপাতত তোমরা দুটো জিনিস জানবে, একটা হচ্ছে এই যে সেলটা, এই সেলের মাঝখানে যে গোল অংশটা দেখতে পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে আসলে নিউক্লিয়াস। এটাকে কোষের মস্তিষ্ক বলে। কারণ কি বলতো, এই নিউক্লিয়াসই কিন্তু মানে কোষের যাবতীয় কাজকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, যেটা ক্রোমাটিন দিয়ে আসলে গঠিত হয়। তো এই নিউক্লিয়াসটার মধ্যে আবার 4টা ভাগ আছে, এত ডিসক্রাইব আমি করব না। এই নিউক্লিয়াসটা কি হয়, এই নিউক্লিয়াসটা বিভাজিত হয় সেল ডিভিশনের সময়, কোষ বিভাজনের সময়। বাকি যে অংশটা রয়েছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। আর নিউক্লিয়াস ছাড়া বাকি যে অংশটা রয়েছে সেটাকে সাইটোপ্লাজম বলছি, যার মধ্যে কোষ অঙ্গাণুগুলো উপস্থিত রয়েছে। তো যাই হোক, একটা ডেসক্রাইব আমি হালকা করেই দিই। এই যে সবার উপরে যে পর্দাটা দেখতে পাচ্ছ, সেটাকে আমরা কোষ পর্দা বলি। আর ভেতরে, কোষ পর্দার ভেতরে যে তরল পূর্ণ অংশটা, এটা আসলে পুরোটা প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের মধ্যে এই কোষ অঙ্গাণুগুলো থাকছে, যেগুলোর নাম আমি বললাম। আর তার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসটা গোল করে অবস্থান করছে, ঠিক আছে। ওকে, মোটামুটি একটা ধারণা তোমাদের তৈরি হয়ে গেল। তোমাদের কাছে প্রশ্ন আমার থাকলো, এটা উদ্ভিদ কোষ নাকি প্রাণী কোষ? এই যে ডায়াগ্রামটা, উদ্ভিদ কোষের ডায়াগ্রাম নাকি প্রাণী কোষের ডায়াগ্রাম? কেউ বলতে পারলে অবশ্যই লিখবে, কিন্তু কেন এটাও আমার জানার দরকার। হোয়াই, মানে তুমি যদি উদ্ভিদ কোষ বলো, আদর্শ উদ্ভিদ কোষ বলো, তাহলেও হোয়াই। যদি বলো তুমি প্রাণী কোষ, তাহলেও হোয়াই, কেন? অবশ্যই এক কথায় আমাকে বলবে, ডেসক্রাইব করতে হবে না, একটা কথায় কিন্তু এখানে বলা যাবে যেটা উদ্ভিদ কোষ নাকি প্রাণী কোষ। ওকে, তো যাই হোক, এর যে নিউক্লিয়াসটা রয়েছে, বলেছে এই নিউক্লিয়াস বিভাজনকে কি বলা হয়। তো এর নিউক্লিয়াস বিভাজনটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ওকে, আর বাকি যে অপশনগুলো রয়েছে দেখো, সাইটোকাইনেসিস, মিওসিস, মাইটোসিস, এগুলো একটু একটু করে আমি আলোচনা করে দিই। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয় বিভাজন বলা হয়। ওকে, নিউক্লিয়াস যে বিভাজিত হয় সেটাকে আমরা ক্যারিওকাইনেসিস বলি। আর সাইটোকাইনেসিস কোনটাকে বলি, সাইটোপ্লাজম বিভাজনকে। ওকে, নিউক্লিয়াস বাদ দিয়ে বাকি যে অংশটা রয়েছে সেটা যখন দুটি খণ্ডে বিভক্ত হচ্ছে, অর্থাৎ সাইটোপ্লাজমটা বিভাজিত হচ্ছে, সেটাকে আমরা বলি সাইটোকাইনেসিস। ওকে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখবে যে সেখানে
মানে সেল প্লেট অর্থাৎ কোষপাত গঠন হয়, আর প্রাণীদের ক্ষেত্রে ক্লিভেজ বা খাঁজের সৃষ্টি হয়। ওকে, এই সাইটোপ্লাজম বিভাজন আর নিউক্লিয়াস বিভাজন যেটা দেখছো, এটা কিন্তু আসলে এই সাইটোকাইনেসিস প্লাস ক্যারিওকাইনেসিস এটা কিন্তু মাইটোসিসের পার্ট। এই যে সি নাম্বার আছে না, এরই হচ্ছে পার্ট। মাইটোসিস সেল ডিভিশন যখন তোমাদের পড়াবো তখন সেখানে দেখতে পাবে মাইটোসিসের দুটো দশা দেখতে পাবে। হ্যাঁ, একটা ইন্টারফেস দশা আর একটা হচ্ছে মাইটোটিক দশা। মানে সেল ডিভিশনের ঘটার শুরুতে দুটো দশা পাবে, ইন্টারফেস দশা আর মাইটোটিক দশা। ইন্টারফেস দশা অর্থাৎ অবিভাজন দশা, সেখানে তোমার এম দশা, G0, G1, G2 সব দশাগুলো দেখতে পাবে। আর মাইটোটিক দশা যেটা রয়েছে সেটাকে আমরা বলি বিভাজন দশা, আর তার মধ্যে দুটো পার্ট পাবে, সাইটোকাইনেসিস আর ক্যারিওকাইনেসিস। ওকে, মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে একবার কোষটা পরোক্ষভাবে বিভাজিত হয়। হ্যাঁ, এটা পরোক্ষ কোষ বিভাজন প্রসেস দুটোই। তো মাইটোসিসের ক্ষেত্রে কোষটা একবারই বিভাজিত হয়, আর মাতৃকোষে মানে যে সংখ্যক ক্রোমোজোম থাকে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট সম আকৃতির অপত্য কোষের সৃষ্টি হয়। ঠিক আছে, দুটো। ওকে, মানে মাতৃকোষে ক্রোমোজোম n থাকলে অপত্য কোষেও n সংখ্যক ক্রোমোজোম একবার বিভাজিত হয়, দুটো তৈরি হচ্ছে। ঠিক আছে, মিওসিসের ক্ষেত্রে মনে রাখবে পরপর দুবার বিভাজিত হয়ে 4টি অপত্যের সৃষ্টি হয়। 4টি অপত্যের সৃষ্টি হয়, আর অবশ্যই মনে রাখবে এক্ষেত্রে কিন্তু অর্ধেক সংখ্যক হয়ে যায়, অর্ধেক সংখ্যক। আমি কিন্তু এটা একটা হালকা তোমাদের ধারণা দিচ্ছি, এটা এইভাবেই না, কিন্তু এটাকে আরো ইন ডিটেলসে বেশ সুন্দরভাবে ডেসক্রাইব আমি করতে পারি। ঠিক আছে, জনন মাতৃকোষ থেকে মাতৃকোষ ক্রিয়েট অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু তৈরি হচ্ছে, সেখান থেকে গ্যামেট ক্রিয়েট হচ্ছে। ওকে, মানে ফার্টিলাইজেশন ঘটছে, সেখান থেকে জাইগোট গঠন হচ্ছে, সেখান থেকে ভ্রূণাণু সৃষ্টি হচ্ছে, ভ্রূণ অপত্য বেবি সৃষ্টি হচ্ছে। আমি ইন ডিটেলসে কিন্তু আলোচনা করতে পারি, কিন্তু করলে এই ক্লাসটার ক্লাস থাকবে না, বড় হয়ে যাবে। তো যাই হোক, আমরা লাইভে সেগুলো নিয়ে ডেসক্রাইব করবো। ওকে, তো আপাতত তোমরা এটা জেনে রাখো, মাইটোসিসের ক্ষেত্রে একবার সেল ডিভিশন ঘটে, আর একবার কোষটা বিভাজিত হয়ে দুটো অপত্য কোষের সৃষ্টি হয়, আর ক্রোমোজোম সংখ্যা কিন্তু সমান থাকে, হ্রাস হয় না। মিওসিসের ক্ষেত্রে মনে রাখবে দুবার করে বিভাজিত হয়, আর সেখানে ক্রোমোজোম সংখ্যাটা কিন্তু অর্ধেক হয়ে যায়, মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, এটা আমি ডিরেক্ট 4টা করে দিলাম, কিন্তু আলটিমেটলি এরকম না, এখান থেকে দুটো হচ্ছে, সেই দুটোকে আবার ভাগ করে মানে 4টা হয়ে যায়। ঠিক আছে, এইভাবে মানে পরপর দুবার হচ্ছে, এটা ফার্স্ট এটা সেকেন্ড, এরকম। তো যাই হোক, এইবার মাইটোসিস এবং মিওসিস কোথায় ঘটে এটা সম্পর্কে তোমাদের একটা ধারণা রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। এই যে আমি পরের পেজে রেখেছি, দেখো মাইটোসিসের ঘটনা স্থান। মাইটোসিস কোথায় ঘটে? দেখো উদ্ভিদের ক্ষেত্রে তো বেশ কিছু জায়গায় মাইটোসিস ঘটে, মেনলি উদ্ভিদে প্রচুর জায়গায় মাইটোসিস সেল ডিভিশন ঘটে। মূল কাণ্ড, পাতা, শীর্ষে নিবেশিত পার্শ্বস্থ ভাজক কলা, পাতা, ফুল, ফল, ভ্রূণ, বীজ সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি আমরা মাইটোসিস ঘটে। ওকে, এবার প্রাণীদের ক্ষেত্রে মাইটোসিস কোথায় ঘটে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি অলরেডি হাইলাইট করে রেখেছি। প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণে কিন্তু মাইটোসিস ঘটে। মাইটোসিস সেল ডিভিশনটা ভ্রূণে ঘটে, ত্বকে ঘটে, অস্থিমজ্জায় ঘটে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেহকোষ অনেক সময় অপশন পাবে, সেখানেও কিন্তু এটা কিন্তু আসলে মাইটোসিস ঘটে। এবার মিওসিসটা কোথায় ঘটে অবশ্যই মনে রাখবে, পুংরেণু এবং স্ত্রীরেণু উৎপাদনকালে। ঠিক আছে, আর কখন ঘটে? আর শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদনকালে, তখন কিন্তু মিওসিস ঘটে। কি বললাম? পুংরেণু এবং স্ত্রীরেণু উৎপাদনকালে, মানে পুংরেণু মাতৃকোষ থেকে যখন পুংরেণু গঠন হচ্ছে, স্ত্রীরেণু মাতৃকোষ থেকে যখন স্ত্রীরেণু উৎপাদন হচ্ছে, তখন মিওসিস সেল ডিভিশন ঘটে। আর শুক্রাণু যখন গঠন হচ্ছে, ওকে, স্পার্মাটোসাইট থেকে শুক্রাণুর সৃষ্টি হচ্ছে, ডিম্বাশয়ের উসাইট থেকে দেখতে পাচ্ছি আমরা ডিম্বাণু উৎপাদন হচ্ছে, সেই সময় কিন্তু মিওসিস সেল ডিভিশন ঘটে। ওকে, তো মিওসিসে দেখো এই যে দুটো প্রসেস আমরা বললাম, মিওসিস 1 এবং মিওসিস 2, মানে দুবার করে যেহেতু সেল ডিভিশন ঘটে, তো মিওসিস 1 এবং মিওসিস 2, মানে প্রথম যেটা ঘটছে মিওসিস 1 বলি, দ্বিতীয় যেটা ঘটে মিওসিস 2। মিওসিস 1 যেটা, দেখো সেটাকে আমরা হেটেরোটাইপিক বিভাজন বলি, এখানে লেখা আছে দেখো ডায়াগ্রামটার মধ্যে হেটেরোটাইপিক। কেন হেটেরোটাইপিক বলি? কারণ আমি শুরুতেই বলেছিলাম মিওসিসে কি হয়, যে মাতৃকোষটা রয়েছে, মাতৃকোষে যে ক্রোমোজোমটা থাকে, ঠিক আছে, সেটা অপত্য কোষে গিয়ে অর্ধেক সংখ্যায় তৈরি হয় মিওসিস 1-এ। সেই জন্য এটা হেটেরোটাইপিক, মানে কমে যাচ্ছে যেহেতু। আর হোমোটাইপিক কখন হয়? মিওসিস 2টাকে আমরা হোমোটাইপিক বলি। কেন? কারণ মিওসিস 2-তে আবার সমবিভাজন হয়। কেমন? মানে এক কথায় মাইটোসিসের মতো ঘটে। কিরকম মাইটোসিসের মতো ঘটে? মিওসিস 1-এর পর যে ক্রোমোজোম সংখ্যা থাকছে, ওকে, দেখো এখানে লেখা আছে বেশ সুন্দর করে, মিওসিস 2-তে সমবিভাজন ঘটে। কেন? কারণ মিওসিস 1-এ যে ক্রোমোজোম সংখ্যাটা থাকে, মিওসিস 2 ঘটার পরে সেখানে সমান সংখ্যক ক্রোমোজোম থাকে। ওকে, সেই জন্য সেটাকে হোমোটাইপিক বলা হয়। আর এই মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যবর্তী একটা সময় থাকে, এটাকে ইন্টারকাইনেসিস বলে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা।
প্রত্যেকে মনে রেখো। ব্যাস, আমি এতটুকু জানিয়ে রাখলাম, পরে এর সম্পর্কে ইন ডিটেলস তোমাদেরকে বলবো। এতটুকু তোমরা আপাতত এই এমসিকিউ থেকে জেনে রাখো। মেইনলি এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোথায় ঘটে মাইটোসিস আর মিয়োসিস। ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি প্রথম কে ব্যবহার করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা। কেউ বলতে পারবে? যদি বলতে পারো ঝটপট অ্যান্সার করো। বায়োডাইভার্সিটি হটস্পট, দেখো বায়োডাইভার্সিটি বলেনি কিন্তু, বলেছে বায়োডাইভার্সিটি হটস্পট। তো শুধু যদি বায়োডাইভার্সিটি থাকতো তাহলে আমরা অ্যান্সার কি করতাম? ডব্লিউ.জি. রোসেন, মানে এ নাম্বারে যে অপশনটা রয়েছে সেটা কিন্তু বায়োডাইভার্সিটি, অর্থাৎ কি জীব বৈচিত্র্য। বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য এই কথাটা কিন্তু সর্বপ্রথম ব্যবহার করেন, ঠিক আছে, ডব্লিউ.জি. রোসেন 1985। 3 নম্বরে রয়েছে দেখো নরম্যান মায়ার্স। এই নরম্যান মায়ার্স যে রয়েছে তিনি কিন্তু বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন। ওকে, আর যদি বলে শুধু বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন, তাহলে ডব্লিউ.জি. রোসেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এটা কিন্তু খুব গুলিয়ে যায়, অবশ্যই মনে রাখবে। তো ক্লিয়ার হলো প্রত্যেকের কাছে? দেখো এখানে দুটো নাম আছে, বি নাম্বারে শিম্পার্ড আর সি নাম্বারে রয়েছে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। দেখো ওয়াটসন এবং ক্রিক যেটা আছে এর সম্পর্কে আমরা আলোচনা করে দিচ্ছি, কিন্তু শিম্পার্ডটা পরের কোশ্চেনে ক্লিয়ার করে দেবো। ওকে, তো ওয়াটসন ও ক্রিক কি, দেখো আমরা এখানে লিখাই আছে। বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক কি করেছিলেন, দেখো ডিএনএর যে দ্বিতন্ত্রী হেলিক্সের গঠন রয়েছে তার বর্ণনা করেন। ওকে, এবং তার সাথে তারা দেখেন নোবেল পুরস্কার পায় 1962, যখন আমরা ডিএনএ সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তো সেখানে বুঝতে পারবে যে দ্বিতন্ত্রী গঠনটা কেমন, হেলিক্সের গঠন। আই থিঙ্ক তোমাদের একটা হালকা ধারণা রয়েছে যে এইরকম প্রকৃতিতে ওদের যে ডিএনএটা তৈরি হয়, ঠিক আছে, এরকম কিন্তু গঠন হয়। আর এখানে এরকম করে সিঁড়ি থাকে, কিভাবে সিঁড়ি থাকে ডিএনএর। তো এই যে এটাই হেলিক্স আকৃতি বলা হয়, ঠিক আছে। এখান থেকে তোমাদের একটা হোম টাস্ক থাকবে অবশ্যই, এত যখন কোশ্চেন রাখছি হোম টাস্ক তো অবশ্যই রাখবো। হোম টাস্ক হচ্ছে সারা বিশ্বে মোট কয়টি হটস্পট অঞ্চল আছে? আমি জানি এই প্রশ্নটা নিয়ে তোমাদের মারামারি হবে, বিভিন্ন জন বিভিন্ন রকম কোশ্চেনের অ্যান্সারটা দিবে। তাহলে নেক্সট প্রশ্ন আমাদের চলে যাই। বলেছে আলুর রং সাদা হয় কোনটির জন্য? ক্রোমোপ্লাস্টিড, মাইক্রোটিউবুল, লিউকোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড। দেখো মাইক্রোটিউবুল যে বি নম্বর অপশন রয়েছে এটাকে আপাতত তোমরা বাদ দাও, তাহলে এসিডি এর মধ্যে অ্যান্সার করো। ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড। আমি তার আগে ডান দিকে অপশন রেখে দিয়েছি, এটা দেখলে তোমরা বুঝেই যাবে। তো দেখো আগে প্লাস্টিড সম্পর্কে একটু বলি। প্লাস্টিড কি? আমাদের কোষাঙ্গাণু, তাই না? এটা অবশ্যই মনে রাখবে, দ্বি একক পর্দা বেষ্টিত হয়। তো এই প্লাস্টিড কথাটি বিজ্ঞানী হেকেল 1866 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ব্যবহার করেন। তারপরে দেখছি বিজ্ঞানী শিম্পার উদ্ভিদ কোষের যে সবুজ কণাগুলিকে ক্লোরোপ্লাস্ট নামকরণ করেন। মানে প্লাস্টিড আগে নাম হয়েছে, মানে প্লাস্টিডের নামকরণ আগে হয়েছে, তারপর ক্লোরোপ্লাস্টে কিন্তু আলটিমেটলি নামকরণ হয়েছে। তো বিজ্ঞানী শিম্পার যে ক্লোরোপ্লাস্টের নামকরণ করেছে, এ থেকে আমরা বুঝতে পারলাম যে শিম্পার আসলে কে। আগের প্রশ্নে কিন্তু অপশন ছিল বি নম্বরে, তাহলে এই প্রশ্নে এসে সেটা ক্লিয়ার হলো। ওকে, মনে রাখবে এই যে বিজ্ঞানী শিম্পার তিনিই কিন্তু আসলে উৎপত্তি অনুসারে এই প্লাস্টিডগুলো ভাগ করেছেন, মানে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট যে নামগুলো পাচ্ছ তিনি কিন্তু ভাগ করেছেন। আগে আমরা জেনে নিই ক্লোরোপ্লাস্টটা কি প্রকৃতির হয়। মনে রাখবে ক্লোরোপ্লাস্ট কিন্তু সবুজ প্রকৃতির হয়, সবুজ রঙের হয়। ওকে, গাছ, সবুজ উদ্ভিদ যে খাদ্য তৈরি করে ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে, তাই না? সেটা কোথায় থাকে? সবুজ পাতা, ফুলের বৃতি, গুলঞ্চ ও অর্কিডের মূলে, কচি কাণ্ডে, শৈবালে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে। আচ্ছা, ক্রোমোপ্লাস্ট কোথায় থাকে? ক্রোমোপ্লাস্ট কিন্তু রঙিন প্লাস্টিডকে বলা হয়, মানে সবুজ রং বাদ দিয়ে, সবুজ রং ব্যতীত বাকি যে রং সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। যেমন ধরো ফুলের পাপড়ি নীল, হলুদ, গোলাপি যেই রংটাই তোমরা পাও সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। দেখো তাহলে ফুলের পাপড়িতে কিন্তু ক্রোমোপ্লাস্ট থাকে, পাকা ফল থেকে থাকে, গাজরে, বিটে এগুলোতে কিন্তু ক্রোমোপ্লাস্ট থাকে। আর লিউকোপ্লাস্ট কি প্রকৃতির হয়? লিউকোপ্লাস্ট কিন্তু বর্ণহীন প্লাস্ট হয়, যার কোনো বর্ণ নেই। এর অবস্থান কোথায়? লিউকোপ্লাস্ট কিন্তু উদ্ভিদের মূলে অবস্থান করে। আচ্ছা, এখান থেকে এদের যে কাজগুলো সেগুলো আমি তোমাদেরকে ডেসক্রাইব করে দিই। ক্লোরোপ্লাস্ট সবুজ, মানে বুঝতেই পারছি কাজে, খাদ্য তৈরি করার কাজে ব্যবহার হয়, তাই না? খাদ্য তৈরি করতে সাহায্য করে। তো ক্রোমোপ্লাস্ট যেটা, মানে অন্যান্য কালার, সবুজ কালার বাদ দিয়ে, তাহলে সে কি করবে? বর্ণ গঠন করবে, পরাগ সংযোগে সাহায্য করবে, তাই না? আচ্ছা, আর লিউকোপ্লাস্ট সে তো কোনো বর্ণই নেই, বর্ণহীন। তো সেই জন্য তার কাজ কি? আসলে তার কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা। কমপ্লিট। এইবার রয়েছে দেখো বি নম্বর অপশনে মাইক্রোটিউবিউল। এটা আসলে বেমতন্তু সৃষ্টি করে। মনে রাখো উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু সাইটোপ্লাজমীয় মাইক্রোটিউবিউল থেকে কিন্তু বেমতন্তু গঠন হয়। ওকে,
প্রাণীদেহে অ্যাস্ট্রাল রশ্মি পড়বে তোমরা, এখান থেকে বেমতন্তু ক্রিয়েট করছে। আচ্ছা, এর সম্পর্কে আরো কিছু ডিটেলস রয়েছে নেক্সট পেজে, আমরা একটু হালকা দেখে নেব। সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিদের সম্পর্কে রয়েছে ডিটেলস, যেটা পরীক্ষায় তোমাদের আসে কম বেশি। দেখো ফাইকো এরিথ্রিন, ক্রোমোপ্লাস্টে যে এগুলো দেখবে প্রত্যেকটা রঙিন সম্পর্কে বলা হয়েছে। ফাইকো এরিথ্রিন এটা হচ্ছে লাল কালারের রঞ্জক, ঠিক আছে। রোডোফাইসি শৈবালের দেহে কিন্তু পাওয়া যায়। এই যে এক্সাম্পলগুলো অবশ্যই কিন্তু মনে রাখবে। তাহলে রোডোফাইসির দেহে কোন প্লাস্ট দেখা যায়? ফাইকো এরিথ্রিন দেখা যায়। ওকে, ফাইকোসায়ানিন এটা কি প্রকৃতির হয়? নীল রঙ্গ। নীল রঙ্গকের নাম কি তাহলে? ফাইকোসায়ানিন। এটি কিন্তু কয়েক প্রকার শৈবালের দেহে পাওয়া যায়। আচ্ছা, ফাইকোজ্যান্থিন, দেখো আমরা যে জ্যান্থোফিল পড়েছি না, হলুদ বর্ণ জ্যান্থোফিল, আসলে তারই পার্ট। ফাইকোজ্যান্থিন আর জ্যান্থিন। ফাইকোজ্যান্থিন সেটা হচ্ছে হলুদ বাদামি রঙ্গক, আর যেটা শুধু জ্যান্থিন সেটা হচ্ছে হলুদ রঙ্গক। ওকে, এটা হচ্ছে পার্থক্য। তো ফাইকোজ্যান্থিন ডায়াটম নামক শৈবালে কিন্তু পাওয়া যায়। আর জ্যান্থিন যেটা, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এক্সাম্পল, পাকা কলার খোসায় কিন্তু জ্যান্থিন পাওয়া যায়। ইম্পর্টেন্ট কিন্তু, খুব আসে। আচ্ছা, ক্যারোটিনয়েড এটা কমলা রঙের হয় আমরা জানি। এটা কোথায় পাওয়া যাচ্ছে? এখানে লেবুর খোসার গায়ে পাওয়া যায়। আচ্ছা, গাজরেও পাওয়া যায়। লাইকোপিন পরীক্ষায় কিন্তু অনেকবার দেখা গেছে, এটা লাল রঙের হয় লাইকোপিন। আর এটা কোথায় পাওয়া যায়? টমেটোর খোসাতে পাওয়া যায়। ওকে, ক্লিয়ার প্রত্যেকের কাছে? এইবার আমরা চলে আসবো আমাদের লাস্ট প্রশ্নে। আই থিঙ্ক অনেকে বোরিং হয়ে গেছে, অনেকগুলো প্রশ্ন করে ফেলেছি আজকে। আচ্ছা, অর্জুন, পেয়ারা, আম ইত্যাদি উদ্ভিদ কি রেচন ত্যাগ করে? পত্রমোচন, বাকলমোচন, ফলমোচন, রজন নিঃসরণ। দেখো এগুলো হচ্ছে রেচন ত্যাগের কৌশল। ওকে, আমরা যখন রেচন পাঠটা পড়বো সেখানে রেচন ত্যাগের কৌশলও কিন্তু আমরা পড়ে নেব। আচ্ছা, এখান থেকে হালকা একটা ধারণা রাখি। পত্রমোচন মানে পাতা ঝরিয়ে ফেলা। বাকলমোচন মানে কি? গাছের যে ছাল হয় না, সে ছাল ঝরে পড়া। ফলমোচন মানে বুঝতেই পারছো, ফল ঝরে পড়া, যেটা আমরা শুরুতেই ফার্স্টে প্রশ্ন রেখেছিলাম, ওই বিভিন্ন অ্যাসিড যেগুলো। আচ্ছা, আর লাস্ট রয়েছে রজন নিঃসরণ। রজন নিঃসরণের মাধ্যমে আমরা কি করছে? এখানে রেচন ত্যাগ। এবার কোশ্চিন হচ্ছে অর্জুন, পেয়ারা, আম এই সমস্ত গাছে কিভাবে রেচন ত্যাগ হয়? এর সঠিক অ্যান্সার আমরা জানি, আমরা অনেকেই জানি পেয়ারা গাছের ছাল খসে পড়ে, তাই না? আম গাছের ছাল, অর্জুন গাছের ছাল খুলে পড়ে। তো এর মাধ্যমে কিন্তু এরা রেচন ত্যাগ করে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? বি নাম্বার, বাকল মোচন। তাহলে বি নাম্বার হয়ে গেল এখানে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা, এখান থেকে যে পত্রমোচন হচ্ছে, পত্রমোচনের মাধ্যমে মনে রেখো তোমরা, হ্যাঁ, ট্যানিন নিঃসরণ হয়। ট্যানিন এটা রেচন পদার্থ, ঠিক আছে, ট্যানিন। আর বাকল মোচনের মাধ্যমে কি হয়? ট্যানিনও হয়, প্লাবন হতে পারে। আর রজন নিঃসরণের মাধ্যমে যে সমস্ত রেচন ত্যাগ হয়, এটা আমরা বলে রাখি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। বিভিন্ন ভাগ আছে, কঠিন, অলীয়, গদ রজন, সেটা আমরা যখন রেচন পাঠটা পড়াবো সেখানে ইন ডিটেলস আলোচনা করব। অনেক বড় অলরেডি চ্যাপ্টার হয়ে গেছে। ওকে, তো এখান থেকে একটা কোশ্চেন তোমাদের জন্য রেখেই দেই, তাহলে তোমরা নিজেরাই অ্যান্সার করবে। পত্রমোচনের মাধ্যমে কে রেচন ত্যাগ করে? পত্রমোচনের মাধ্যমে। ওকে, লাস্ট এটা হোম টাস্ক, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ওকে, এটাই ছিল তোমাদের লাস্ট কোশ্চেন। তো যাই হোক, অল্প সময়ের মধ্যে আমি ক্লাসটা শেষ করার চেষ্টা করলাম, জানি না কতটা পেরেছি। যাই হোক, ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে কিন্তু অবশ্যই লাইক করে দিবে। নতুন যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর বেল আইকনটিকে অল করে নেবে, যেন আগামী দিনের ভিডিও তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, তো প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।